শান্তিপুর নামে একটি গ্রাম ছিল, কিন্তু গ্রামের নাম শান্তিপুর হলেও সেই গ্রামে ছিল শুধুই অশান্তি। একদিন সেই গ্রামে হাজির হলো অত্যাচারী জমিদারের নিষ্ঠুর লাঠিয়ালরা। তারা গ্রামে ঢুকেই সোজা এক গরিব কৃষকের বাড়িতে গেল। কর আদায়ের জন্য তাকে ডাকতে শুরু করলো। এই কৃষক, এই বাড়ি থেকে বের হ। কানে কি শুনতে পাস না, নাকি কর দেওয়ার ভয়ে লুকিয়ে আছিস? তাড়াতাড়ি বের হ বলছি, না হলে তোর অবস্থা কিন্তু খারাপ করে দেব। এই বলতেই কৃষক ভয়ে কাঁপতে কাঁপতে ঘর থেকে বেরিয়ে এলো। ইরে, কখন থেকে ডাকছি শুনতে পাস না? তাড়াতাড়ি কর দে, জমিদার সাহেবের হুকুম। হুজুর, এবারের বন্যায় আমার সব ফসল নষ্ট হয়ে গেছে, ঘরে একটা টাকাও নেই। দয়া করে আমাকে আর কয়েকটি দিন সময় দিন, আমি সব টাকা শোধ করে দেব। সময়? তোকে সময় দিয়ে কি হবে? তুই তো জমিদারের হুকুম অমান্য করিস। আজই তোর নামে জমিদারের কাছে নালিশ করব। দেখি তোর ঘরে কি আছে। টাকা না থাকলেও চাল ডাল তো আছে। চল রে, এগুলোই নিয়ে যাই। এই বলে লাঠিয়ালরা কৃষকের ঘরে ঢুকে চাল ডাল হাতের সামনে যা পেল তাই নিয়ে নিল। যাবার সময় তারা কৃষককে শাসিয়ে দিল। কালকের মধ্যে কর দিয়ে আসবি, না হলে তোর এই ঘর ভেঙে মাটির সাথে মিশিয়ে দেব। কৃষক কোনো কথা বলতে পারল না। লাঠিয়ালরা যাওয়ার সময় তাকে একটা ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল এবং হাসতে হাসতে চলে গেল। দূর থেকে এই দৃশ্যটি দেখছিল গ্রামের সাহসী যুবক মিলন। তার মনটা দুঃখে আর রাগে ভরে উঠল। মিলনের ছিল ছোট্ট একটি মাটির ঘর। সেই ঘরেই তার অসুস্থ মা বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। মিলন মায়ের মাথায় জলপট্টি দিচ্ছিল। মিলনের মা খুব দুর্বল গলায় বললেন, বাবা মিলন, জমিদারের লোকেরা কি আজ এসেছিল? করের টাকার জন্য কি করবি বাবা? মা, তুমি একদম চিন্তা করো না, আমি তো আছি, আমি সব ব্যবস্থা করে নেব। ঠিক তখনই জমিদারের লাঠিয়ালরা দলবল নিয়ে মিলনের ঘরে ঢুকে পড়ল। কিরে মিলন, মায়ের তো খুব সেবা হচ্ছে। জমিদার সাহেবের কর কখন দিবি? আজকেই করের টাকা চাই। মিলন শান্তভাবে উত্তর দিল, আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার মা কত অসুস্থ। তার চিকিৎসার জন্য আমার সব টাকা খরচ হয়ে গেছে। দয়া করে আমাকে শুধু 1 মাস সময় দিন, আমি অবশ্যই টাকা জোগাড় করে ফেলব। তোর মায়ের অসুস্থতার গল্প শুনিয়ে কোনো লাভ নেই। কালকের মধ্যে টাকা না পেলে তোর এই ঘরে আমরা আগুন দিয়ে জ্বালিয়ে দেব। কথাটা মনে রাখিস। এই বলে তারা ঘরের মাটির কলসিটা লাথি মেরে ভেঙে দিয়ে রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেল। মিলন তার অসুস্থ মায়ের মুখের দিকে তাকিয়ে মনে মনে প্রতিজ্ঞা করল, এই অত্যাচারীর রাজত্ব আমি শেষ করেই ছাড়ব। কিভাবে এই অত্যাচারী জমিদারের সাথে লড়বে তা ভাবতে ভাবতে মিলন গ্রামের শেষ প্রান্তে জ্ঞানী দাদুর কাছে গেল। দাদু গ্রামের সবচেয়ে বয়স্ক এবং বুদ্ধিমান মানুষ। তিনি একটা বড় বটগাছের নিচে বসেছিলেন। কি হয়েছে রে মিলন, তোর মুখটা এত শুকনো কেন? মিলন দাদুকে সব কথা খুলে বলল। দাদু সবটা মন দিয়ে শুনলেন। শোন মিলন, গায়ের জোরেই অত্যাচারী জমিদারের সাথে পারা যাবে না। তার অনেক লোক, অনেক শক্তি। তাকে হারাতে হলে বুদ্ধি দিয়ে হারাতে হবে। কি বুদ্ধি দাদু? জমিদার খুব লোভী, কিন্তু সে কুসংস্কারে বিশ্বাস করে। সে ভূত প্রেতকে ভীষণ ভয় পায়। আমরা যদি তার এই ভয়টাকেই আমাদের হাতিয়ার বানাই, তাহলে কাজ হতে পারে। ঠিক বলেছেন দাদু, এবার জমিদারকে একটা ব্যবস্থা করতেই হবে। এরপর দাদুর পরামর্শে মিলন গ্রামের কয়েকজন সাহসী যুবককে একজোট করল। তারা সবাই মিলে জমিদারকে ভয় দেখানোর এক দারুণ পরিকল্পনা সাজালো। গভীর রাত, জমিদার তার ঘরে বসে টাকার হিসেব করছিল। বাইরে তখন ঝোড়ো বাতাস বইছে আর থেকে থেকে মেঘ গর্জন করছে। হঠাৎ একটা দমকা হাওয়ায় তার ঘরের জানলাটা সশব্দে খুলে গেল আর সব আলো নিভে গেল। চারিদিক ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। কে কে ওখানে? কে আছিস? আলো জ্বালা। ঠিক তখনই গ্রামের শেষের পোড়ো বাড়িটা থেকে ভেসে আসতে লাগলো কান্নার মতো এক অদ্ভুত শব্দ। সেই শব্দ শুনে জমিদারের বুকের ভেতরটা ভয়ে কেঁপে উঠল। পরের রাতে জমিদার তার সবচেয়ে সাহসী লাঠিয়ালদের পাঠালো সেই পোড়ো বাড়িতে। তারা মশাল জ্বালিয়ে ভয়ে ভয়ে সেদিকে এগিয়ে গেল। পোড়ো বাড়ির ভেতরে ঢুকে তারা যা দেখল
তাতে তাদের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল। বাড়ির ভেতরে সাদা চাদর মুড়ি দিয়ে এক লম্বা ছায়া মূর্তি বসে আছে। তার মুখ দেখা যাচ্ছে না। চারিদিকে ধোঁয়া উঠছে আর শিকলের শব্দ আসছে। আমি এই বংশের অতৃপ্ত আত্মা। আমার বংশের ছেলে প্রজাদের ওপর জুলুম করছে, তাদের রক্ত চুষে খাচ্ছে। যদি সে এই অত্যাচার না থামায়, আমি তার বংশে বাতি দেওয়ার মতো আর কাউকে রাখব না। বাঁচাও, ভূত ভূত, পালারে! লাঠিয়ালরা মশাল ফেলে বড়ি মড়ি করে সেখান থেকে দৌড়ে পালিয়ে সোজা জমিদারের কাছে গিয়ে সব খুলে বলল। লাঠিয়ালদের মুখে সব শুনে আর পূর্বপুরুষের অভিশাপের ভয়ে জমিদারের জ্বর এসে গেল। সে সারা রাত ভয়ে কাঁপতে কাঁপতে কাটালো। আমি আর প্রজাদের উপর অন্যায় অত্যাচার করব না। তোমরা আমাকে ক্ষমা করে দাও, হে আমার পূর্বপুরুষেরা। পরদিন সকালে সে হাত জোর করে কাঁপতে কাঁপতে গ্রামের সবার সামনে এসে দাঁড়ালো। ওহে গ্রামবাসীরা, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমার পূর্বপুরুষ আমার উপর রাগ করেছে। আজ থেকে তোমাদের সবার কর মাফ। আমি আর কোনোদিন তোমাদের উপর অত্যাচার করব না। আমাকে তোমরা ক্ষমা করো। জমিদারের মুখে এই কথা শুনে গ্রামের সবাই প্রথমে অবাক হলো, তারপর আনন্দে ফেটে পড়ল। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা মিলন আর সেই জ্ঞানী দাদু একে অপরের দিকে তাকিয়ে বিজয়ের হাসি হাসল। সেই দিন থেকে অত্যাচারী জমিদারের শাসন শেষ হলো। শান্তিপুর গ্রামে অবশেষে সত্যিকারের শান্তি ফিরে এলো। গ্রামের সবাই মিলেমিশে সুখে শান্তিতে বাস করতে শুরু করলো।